হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ব্যস্ত। কিসে ব্যস্ত? তোমরা সকলে ব্যস্ত তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলিউশন করার জন্য, তাই না? তো আমিও তোমাদের চলে এসেছি জীবন বিজ্ঞানে এবিটিএ টেস্ট পেপার সলিউশন নিয়ে। আগে একটা ভিডিও গেছে, আজকে আবার ভিডিও চলে এসেছে, আজকে পার্ট 2। আজকে আমরা করব পেজ নাম্বার 433। তো তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সকলে মিলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর কি করবে, বেল নোটিফিকেশান আইকনটা অল নোটিফিকেশানে সেট করে দেবে। তার সাথে সাথে সবথেকে মেন যে কাজটা, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? আর তোমাদের যে সলিউশন করার সময় এই যে এবিটি আছে, প্রত্যেকটা সলিউশন করাবো। জীবন বিজ্ঞানে কীভাবে নাম্বার তুলতে হয় সেটাও বলবো। তোমার জাস্ট ক্লাসগুলোকে ফলো করতে হবে, যে ক্যাপসুলগুলো আমি দেবো সেগুলোকে ফলো করতে হবে, সেগুলোকে মনে রাখতে হবে। গোটা ক্লাসটা একদম শেষ অবধি করতে হবে। আর যদি কোনো ডাউট থাকে, কোনো জায়গাতে বুঝতে পারছো না, তাহলে তোমরা কী করবে, কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্স খালি রাখার কোনো দরকার নেই, কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের প্রবলেম সেখানে সলভ করে দেবো। ঠিক আছে, চলো বেশি বক বক করছি না, শুরু করে দিচ্ছি। ডিরেক্ট একদম পড়াতে চলে আসছি। আমি কি করব আজকে, আমরা এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্সের পেজ নাম্বার 433 করব। তোমাদের যদি কারোর হয়ে থাকে, কোথাও আটকে গেছো, তাহলে এখানে সলিউশন দেখে নাও, আমি প্রত্যেকটা সলিউশন করে দেবো। আর কি করব, সলিউশনের পিডিএফ কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? চলো আমরা শর্ট কোয়েশ্চেনগুলো শুরু করি। এখানে কি আছে যে না, প্রথম কোয়েশ্চেন, ক্লোরোফর্মের সংস্পর্শে কুমড়োর কচি আকর্ষগুলি বেঁকে যায়, এটি এক প্রকার। চলো তোমার জন্য একটা পছন্দ মতো একটা রং নিয়ে নিই। কী রঙে লিখবো? গোলাপি। গোলাপি রঙে লিখে নিচ্ছি। ঠিক আছে, ক্লোরোফর্মের সংস্পর্শে কুমড়োর কচি আকর্ষগুলি বেঁকে যায়, এটি এক প্রকার। আচ্ছা দেখো, এই যে ক্লোরোফর্মটা রয়েছে না, এই যে ক্লোরোফর্ম রয়েছে, এটা তো এক প্রকার কেমিক্যাল। এটা তো এক প্রকার কেমিক্যাল, তাই না? এটা এক প্রকার কি কেমিক্যাল? আচ্ছা, এটা যদি এক প্রকার কেমিক্যাল হয়, তাহলে কেমিক্যালের সংস্পর্শে এসে কুমড়ো কচি আকর্ষগুলি বেঁকে যাচ্ছে। তাহলে কেমিক্যালের সংস্পর্শে যখনই কিছু আসে, সেটা কেমো দিয়ে শুরু হবে। তো দেখো এখানে কেমো দিয়ে কটা আছে, এই যে একটাই তো তোমরা কেমো দিয়ে পারছো, তাই না? কেমোন্যাস্টিক চলন। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের, এটা হয়ে যাবে অ্যান্সার। বাদ বাকিগুলো দেখো, থার্মোন্যাস্টিক চলন কার জন্য হয়? তাপের জন্য হয়। সিসমোন্যাস্টিক কার জন্য হয়? তোমাদের স্পর্শজনিত চলনের জন্য হয়। নিকটিন্যাস্টিক চলনটা একটু আলাদা, যেটা আমাদের ফোটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক দুটো একসাথে মিলিয়ে যেটা হয় সেটাতে হয়। ঠিক আছে, তো এইটা তোমাদের সিলেবাসে নেই, এখান থেকে কোয়েশ্চেন আসে না। আচ্ছা, যদি তোমাদের বলে থার্মোন্যাস্টিক চলনের এক্সাম্পল, তাহলে তোমরা লিখবে টিউলিপ ফুলের। তাহলে তোমরা লিখবে টিউলিপ ফুলের। যদি সিসমোন্যাস্টিক বলে, তাহলে কি লিখবে? লজ্জাবতী। লজ্জাবতী গাছে লিখবে। ঠিক আছে, আর কেমোন্যাস্টিক চলন দেখো এখানে কুমড়ো ফুলে, এই যে কুমড়োর কচি আকর্ষ, তার সাথে সাথে ডায়োনিয়া, সূর্য শিশির, পতঙ্গভুক যে উদ্ভিদগুলো আছে, এগুলো সবই কিন্তু হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো দেখো, এমন নয় যে আমরা একটা টেস্ট পেপার সলিউশন করব। আমরা কিন্তু একটা টেস্ট পেপার সলিউশনে আরও 4টে, আরও 3টে টেস্ট পেপার সলিউশন করে নেবো। তার কারণ কি বলতো? তার কারণ দেখো, প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা করে ডিসকাশন করে দিচ্ছি, যাতে কোনো অপশনই তোমাদের অজানা না হয়ে থাকে, তাই না? একটা কোয়েশ্চেন ডিসকাস করতে করতে বাকি সমস্তগুলোকে আমি ডিসকাস করে দিচ্ছি তোমাদের। আশা করছি এগুলো তোমাদের সুবিধা হবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে, আচ্ছা এক সেকেন্ড, চলো, উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, তোমাদের যে তিনটে হরমোন আছে, দেখো ভালো করে বোঝো। এখানে এই যে যদি একটা গাছকে আঁকি আমি, ঠিক আছে, যদি একটা গাছকে আঁকি, বাঁশ গাছ দেখেছো তো? বাঁশ গাছ তোমরা দেখেছো কেমন হয়? এখানে একটা গিটের মতো থাকে, তাই না? গিটের মতো। এইটাকে কি বলে বলো তো? একটা পর্ব। আর এইটাকেও একটা পর্ব বলে। ইংলিশে কি বলে বলো তো? নোডস। আচ্ছা, এবার এই যে জায়গাটা, ফাঁকা জায়গাটা পড়ে রইলো, এইটাকে কি বলে বলো তো? এইটাকে বলে পর্ব মধ্য। এটাকে বলে পর্ব মধ্য। ঠিক, এইবার এই জিব্রেলিন যে হরমোনটা আছে, ও কি করে? এই পর্বমধ্যের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে। শুধু একটা পর্বমধ্যে না, যতগুলো পর্বমধ্য আছে প্রত্যেকটা পর্বমধ্যের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করবে। তাহলে কি হবে? গাছটা আরো লম্বা হয়ে যাবে। তাহলে কোনো গাছ যদি খর্বাকারের হয়, যদি কোনো গাছ বেঁটে হয়, তার উপর তুমি যদি স্প্রে করে জিব্রেলিন প্রয়োগ করো, তাহলে কি হবে? সেই গাছটার বংশগত খর্বটা দূর হয়ে যাবে, সে লম্বা হয়ে যাবে। কেন লম্বা হবে? তার কারণ এই পর্বমধ্যগুলোকে বৃদ্ধি করে দেবে। কে করবে? জিব্রেলিন হরমোন। সেই প্রসেসটার নাম কি? সেই প্রসেসটার নাম হচ্ছে বোল্টিং। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এই দেখো তোমাদের জিব্রেলিন। আচ্ছা, এবার তোমাদের অক্সিন কি করে? অক্সিন করে অগ্রস্থ প্রকটতা।
অক্সিন করে অগ্রস্ত প্রকটতা, তাই না? আর কি করে? আচ্ছা, ফ্লোরিজেন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে। সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন বার্ধক্য বিলম্বিত করে, বার্ধক্য বিলম্বিত করে। আচ্ছা, বার্ধক্য বিলম্বিত বলতে কি? পাতাটাকে বেশি দিন সবুজ করে রাখে, বেশি দিন সতেজ করে রাখে, যতদিনে তার পেকে যাওয়ার কথা, ততদিনে হলুদ রং হয়ে যাওয়ার কথা, ওটা আরও দেরিতে হয়, ঠিক আছে? ওইটাকে বলছে বার্ধক্য বিলম্বিতকরণ। আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি এই প্রসেসটার নাম কি, তখন তোমরা বলবে রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব, রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। ডান, বুঝতে পারলাম? ক্লিয়ার? দেখো, একটা কোয়েশ্চেন আমরা অনেকগুলো কোয়েশ্চেন করে নিলাম। নেক্সট, নিম্নলিখিত কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। কোনটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। কি বলেছে? ফ্লেক্সার পেশি, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এক্সটেন্সার পেশি, ল্যাটিসমাস ডরসি, অ্যাডাক্টার পেশি, পাইরিফর্ম পেশি, অ্যাবডাক্টার পেশি, ডেল্টয়েড। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। কি জিনিস জানতে হবে? ভালো করে একটু বুঝতে হবে। দেখো, ধরে নাও এইখানে আমাদের, এটা আমাদের ডান হাত, আঙুল আছে এরকমভাবে, এটা আমাদের ডান হাত, ঠিক আছে? এইবার এই যে অস্থিটা আছে আর এইখানে একটা অস্থি আছে, এবার এই দুটো অস্থির যে কৌণিক দূরত্ব আছে, এইটা যদি কমে, যে কৌণিক দূরত্ব আছে সেটা যদি কমে, তখন তাকে আমরা বলবো ফ্লেক্সার। ডান? তাহলে যদি কৌণিক দূরত্বটা কমে যাচ্ছে তাহলে ফ্লেক্সার বলছি, যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে কি হবে? এক্সটেন্সার। তাহলে কি হবে? এক্সটেন্সার হবে, তাই তো? আচ্ছা, এইবার এই যদি মানে ব্যাপারটা ভালো করে বলছে, এই যে এই দুটো হাত, এটা একটা হাড়, এটা একটা হাড়, অস্থি দুটো, এবার এটা এরকম করে আছে, এবার আমি দুটো দূরত্ব কমাচ্ছি, তখন সেটাকে বলবো ফ্লেক্সার। এবার এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে যাচ্ছি, কৌণিক দূরত্ব বৃদ্ধি করছি, তাহলে সেটাকে আমরা বলবো এক্সটেন্সার। এইবার এই এক্সটেন্সার পেশি আর ফ্লেক্সার পেশির এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে বাইসেপ, আর এটা হচ্ছে ট্রাইসেপ। বোঝাতে পারলাম? বাইসেপস ওপর দিকে থাকে, ট্রাইসেপস নিচের দিকে থাকে। বেশ, তাহলে ফ্লেক্সার এক্সটেন্সার হয়ে গেল। এইবার ধরে নাও এখানে একটা মানুষ আছে, এটা কে বটে আমি জানি না, তোমাদের মধ্যে একজনও বটে অথবা আমি বটি, ঠিক আছে? এরকমভাবে কোনো একটা দুটো চুল আছে, মাইটি রাজুর মতো, ছোটা ভীম যারা দেখতে। এবার কি হয়েছে? ধরে নাও এইটা হচ্ছে তার বডি অ্যাক্সিস। কি বললাম? এইটা হচ্ছে তার বডি অ্যাক্সিস, তাই না? এটা হচ্ছে তার বডি অ্যাক্সিস। এবার যদি বডি অ্যাক্সিস থাকে, মানে এই যে এটা মিডিল আমাদের বডি অ্যাক্সিস হচ্ছে প্রধান অক্ষ, তাই না? দেহ অক্ষ হচ্ছে। এবার দেহ অক্ষ থেকে যদি কোনো অঙ্গ দূরে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি অ্যাবডাকশন। যদি কোনো অঙ্গ দূরে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি অ্যাবডাকশন। যদি কাছে আসছে, তখন তাকে আমরা বলছি অ্যাডাকশন। বোঝাতে পারলাম? দূরে যাচ্ছে অ্যাবডাকশন, কাছে আসছে অ্যাডাকশন। তাহলে এই অ্যাবডাকশন আর অ্যাডাকশনের এক্সাম্পলটা কি হবে? যদি আমরা বলি অ্যাবডাকশন, যদি আমরা বলি অ্যাবডাকশন, অ্যাবডাকশনের এক্সাম্পল কি? অ্যাবডাকশনের এক্সাম্পল হচ্ছে ডেল্টয়েড। কোন পেশি? ডেল্টয়েড পেশি। যদি বলছি অ্যাডাকশন, তাহলে বলবে তোমরা ল্যাটিসমাস ডরসি। কি বলবে? ল্যাটিসমাস ডরসি। তাহলে ফ্লেক্সারের এক্সাম্পল কি বললাম? বাইসেপ। এক্সটেন্সারের এক্সাম্পল কি বললাম? ট্রাইসেপ। অ্যাবডাকশন এক্সাম্পল কি বললাম? ডেল্টয়েড। আর অ্যাডাকশন এক্সাম্পল কি বললাম আমরা? ল্যাটিসমাস ডরসি। এইবার কোনো কোনো পেশি আছে যেগুলো আমাদেরকে চারিদিকে ঘোরাতে সাহায্য করে। এই পেশিটার নাম কি? এটার নাম হচ্ছে পাইরিফর্মিস। যদি তোমাদের বলে রোটেটার, যদি তোমাদের বলে রোটেটার, তাহলে বলো তোমরা পাইরিফর্মিস। এবার তোমরা এক্সাম্পলে এসো। এই যে ফ্লেক্সার, ফ্লেক্সারটা কি হবে এখানে? ফ্লেক্সার গ্যাস্ট্রোকনেমিয়াস না হয়ে কি হবে এখানে? বাইসেপ হবে। এক্সটেন্সার কি হবে? এক্সটেন্সার তোমাদের হয়ে যাবে ট্রাইসেপ। আচ্ছা, অ্যাডাক্টার পেশি কি হবে? অ্যাডাক্টার পাইরিফর্ম হবে না, অ্যাডাক্টার হবে ল্যাটিসমাস ডরসি। তাহলে একদম অ্যান্সার তোমরা পেলে অ্যাবডাক্টার। যে অ্যাবডাকশন করে তাকে অ্যাবডাক্টার বলা হয়। অ্যাবডাক্টার পেশি নাম হচ্ছে ডেল্টয়েড পেশি। আর পাইরিফর্ম একটা হচ্ছে রোটেটার। পাইরিফর্ম হচ্ছে একটা রোটেটার পেশি। বলো, ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার হয়েছে? আশা করছি আজকের পর এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এটা কে বটে আমাকে কমেন্ট করে জানাবে। চলো
অযৌন ও যৌন জনন সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো ও কোনগুলি সঠিক বেছে নাও। এবার এইটা করতে গিয়ে তুমি যেটাকে ভালো করে জানো, এই ক্যাপসুলটাকে ভালো করে মনে রাখো, এইটা ট্রিকটাকে মনে রাখো। তুমি যদি যৌন জননটাকে ভালো করে পরীক্ষাতে পড়ে গেছো তাহলে তুমি যৌন জননটাকে দিয়ে কোয়েশ্চেনটাকে সলভ করবে। যদি তুমি অযৌন জননটাকে দিয়ে পড়ে গেছো, মানে যেটা দিয়ে যৌন অযৌন দুটো আছে, যেটা তুমি ভালো জানো সেইটাকে দিয়ে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করব, তাই না? তার মানে এই দিকটা না তুমি গ্যাপ রেখে দাও বা এই দিকটা গ্যাপ রেখে দাও, যে কোনো একটা দিককে নিয়ে আমরা কোয়েশ্চেন সলভ করব। ব্যাপারটা বোঝাতে পারলাম? তোমাদের গোটাটা পড়ার দরকার নেই। কেন বলছি দেখো, ধরো না আমি এইটাকে ভালো করে জানি, এইটাকে জানি না, এটাকে আমি দেখবই না, চোখে তাকাবই না, কি করবো আমরা? দেখো অযৌন জননে গ্যামিট উৎপাদনের প্রয়োজন হয় না। হ্যাঁ আমি জানি যে অযৌন জননে গ্যামিট উৎপাদন হয় না, রেণু উৎপাদন হয়। তাহলে কি হ্যাঁ বলবে এটা সঠিক আছে? আছে। আচ্ছা, অপত্য জনিত্রী জীবের অনুরূপ হয় না। তাহলে অপত্য জনিত্রী জীবের অনুরূপ হয় না, না। যদি আমাদের অযৌন জনন হয় তাহলে অপত্য আর জনিত্রী জীব হুবহু একদম সেম হয়, তাই না? হুবহু হয়, কোনো ধরনের প্রকারভেদ বা প্রকরণ থাকে না, তাহলে এটা হয়ে যাবে ভুল। আর অপত্যদের অভিযোজন ক্ষমতা বেশি। আচ্ছা 3 নম্বর আছে সাধারণ প্রকরণ সৃষ্টি হয় না। হ্যাঁ, অযৌন জননে সাধারণত প্রকরণ সৃষ্টি হয় না, তাহলে এটা কারেক্ট। তাহলে দেখো এখানে অপশনগুলোতে দেখো দুটো করে অপশন আছে, তাহলে বাদ বাকি এটা দেখা তো দরকারই নাই, দুটোতে কারেক্ট তুমি পেয়ে গেলে। কোনটা? 1 নাম্বার আর 3 নাম্বার। 1 নাম্বার 3 নাম্বার কোন অপশনে রয়েছে? সি অপশনে রয়েছে 1 নাম্বার আর 3 নাম্বার। বুঝাতে পারলাম? মানে এই দিকটা তো তোমাকে আর দেখতেই হলো না, এই দিকটা তোমাদের দেখতেই হলো না, তুমি একটা দিক করেই অ্যান্সার করে নিতে পারলে। বুঝাতে পারলাম? তাহলে এরকম করে পরীক্ষাতে সময় বাঁচানোর চেষ্টা করবে, যে পুরোটা পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ চলো, নিম্নলিখিত কোন ঘটনাটি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, এর বানানটা একটু ভুল আছে, সাইটোকাইনেসিস হবে। আচ্ছা 1 সেকেন্ড। ঠিক আছে, সাইটোকাইনেসিস। এবার আচ্ছা কি বলেছে কোয়েশ্চেনটা ভালো দেখো, যে নিম্নলিখিত কোন ঘটনাটি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস সে ঘটে না। আচ্ছা এটা একার করে দাও, এখানে একার করে দাও, ঠিক আছে চলো। আচ্ছা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে হয়? তোমরা জানো যে ফ্র্যাগমোপ্লাস্ট বা ফ্র্যাগমোজোম গঠন হয়, তাই না? ঠিক এরকমভাবে হয়। একটা উদ্ভিদ কোষ এখানে আছে, ঠিক এই মিডিল বরাবর থেকে কিছু একটা শুরু হয়, তাই না? পরবর্তীকালে গিয়ে প্লাজমোডেসমাটা তৈরি করে দিয়ে একদম সেন্টার থেকে পরিধির দিকে বাড়তে থাকে, সেন্টার থেকে পরিধির দিকে বাড়তে থাকে। তাহলে দেখো ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয়, হ্যাঁ হয়। সেল প্লেট গঠন হয়, হ্যাঁ হয়। প্লাজমোডেসমাটা গঠন হয়, হ্যাঁ হয়। হয় না কোনটা? কন্ট্রাকটাইল রিং গঠন হয় না, তাই না? তাই এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এগুলো ভুল। কন্ট্রাকটাইল রিং। কন্ট্রাকটাইল রিং কাদের মধ্যে তৈরি হয়? প্রাণী কোষের মধ্যে তৈরি হয় কন্ট্রাকটাইল রিং। দুটো সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে, যদি প্রাণী কোষটা দেখো তাহলে কি হবে, যদি প্রাণী কোষটা দেখো এইখানে একটা খাঁজ তৈরি হবে, ফিউরো বলা হয় বা খাঁজ তৈরি হয়, তাই না? এবং এইখানে এরকমভাবে একটা রিং তৈরি হবে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকটাইল রিং। এইবার কি হয়, এই প্রাণী কোষে পরিধি থেকে সেন্টারের দিকে আমাদের কি হয়, অগ্রসর হয়, কিন্তু আমাদের উদ্ভিদ কোষে সেন্টার থেকে পরিধির দিকে যায়। দুটো তফাৎ বোঝাতে পারলাম? প্রাণী কোষে পরিধি থেকে সেন্টার আর উদ্ভিদ কোষে সেন্টার থেকে পরিধি, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে চলে আসে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? কন্ট্রাকটাইল রিং গঠন। কেন? কারণ এটা প্রাণী কোষে ঘটে, এটা উদ্ভিদ কোষে ঘটে না, বাদ বাকি সবগুলো কিন্তু উদ্ভিদ কোষে ঘটে। আচ্ছা এই যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি এই প্রকার ক্রসটি হলো রেসিপ্রোকাল ক্রস, না ব্যাক ক্রস, না ডাইহাইব্রিড ক্রস, না টেস্ট ক্রস? ডাইহাইব্রিড ক্রস তো প্রথমেই কেটে দাও, এটা তো হবেই না। কারণ ডাইহাইব্রিড ক্রসে কি, ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দ্বিসংকর জনন, দুটো বৈশিষ্ট্যটাকে নিয়ে কাজ করব। এখানে বৈশিষ্ট্য হচ্ছে একটা, কি বৈশিষ্ট্য সেটা? বৈশিষ্ট্যটা হচ্ছে যে উদ্ভিদের হাইট, তাই না? উচ্চতাটা। এবার উচ্চতার মধ্যে কটা রয়েছে আমাদের? একটা লম্বা, একটা বেঁটে। আচ্ছা এবার এখানে একটা জিনিস তোমাদেরকে আমি খুব ভালো করে বুঝিয়ে দিই, দেখো ভালো করে বোঝো। যদি আমরা প্যারেন্টাল জেনারেশন দেখি, পি জনুটাকে যদি দেখি, জনিত্রী জনুটাকে যদি দেখি, তাহলে আমরা এরকম দুটো জীবকে নিয়ে ক্রস করি, তাই না? আচ্ছা এইটা কি? এইটা হচ্ছে লম্বা, এইটা হচ্ছে বেঁটে। এবার এদের দুটোর মধ্যে যদি ক্রস করা হয়, ই কি গ্যামিট দেবে বলো তো? এ এক প্রকার গ্যামিট দেবে, এও এক প্রকার গ্যামিট দেবে, তাহলে এইটাকে তুমি গ্যামিট ধরে নাও। এবার এদের দুটো মিলনে কি তৈরি হবে? এখানে
এটা তৈরি হবে, এইটা হয়ে গেল ধরে নাও F1 জেনারেশন, এটা F1 জেনারেশন, তাই না? এবার এইটা কি হবে, এইটা তৈরি হয়েছে শঙ্কর লম্বা, এটা তৈরি হয়েছে শঙ্কর লম্বা, তাই না? এবার যদি শঙ্কর লম্বা তৈরি হয়েছে, ব্যাপারটাকে বোঝো এখানে, যদি শঙ্কর লম্বা তৈরি হয়েছে এখানে, তাহলে এই যে এর যে জিনোটাইপ এইটাকেই মানে এই প্রজন্মটাকেই যে F1 জেনারেশনে যেটা তৈরি হয়েছে অপত্য, এইটার সাথে আবার এর কিংবা এর ক্রস করালে সেইটা হয়ে যাবে ব্যাক ক্রস। মানে F1 জনুর কোনো একটা উদ্ভিদের সাথে কোনো একটা অপত্যর সাথে যদি জনিত্রী জীবের যে কোনো একটার সাথে ক্রস করানো হয়, মানে ঠিক এই ব্যাপারটা বলছি, এর সাথে নয় এর ক্রস নয় এর ক্রস, এইটাকে বলা হবে ব্যাক ক্রস। কেন ব্যাক ক্রস বলা হচ্ছে, আমরা পিছন দিকে যাচ্ছি, তাই না? হয় এটার সাথে এর ক্রস করাবো, নয় এটার সাথে এর ক্রস করাবো, এইটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। ঠিক বোঝাতে পারলাম? এইবার যদি ঠিক এইটার সাথে আমি এরই ক্রস করাবো, যদি আমরা F1 জনুর অপত্যর সাথে আমি একদম যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আছে তার সাথে যদি ক্রস করাই, মানে হচ্ছে ঠিক F1 জনুর যে জনিত্রী তার সাথে আমরা যদি এই যে হোমোজাইগাস রিসেসিভে যদি আমরা ক্রসটা করাই, তখন এইটা হয়ে যাবে টেস্ট ক্রস। বলো ভালো করে বোঝাতে পারলাম? যদি F1 জনুর অপত্যকে জনিত্রী জনুর এর সাথে অথবা এর সাথে দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে ক্রস করানো হয় তাকে ব্যাক ক্রস বলা হবে। যদি শুধু হোমোজাইগাস রিসেসিভ মানে হচ্ছে সমসংকর প্রচ্ছন্নর সাথে যদি ক্রস করানো হয় তখন তাকে আমরা বলবো টেস্ট ক্রস। বোঝাতে পারলাম? তাহলে এটা কোন ধরনের ক্রস, এটা কোন ধরনের ক্রস, এটা হচ্ছে এক ধরনের টেস্ট ক্রস, এটা হচ্ছে এক ধরনের টেস্ট ক্রস। বলো ক্লিয়ার? বোঝাতে পারলাম? আশা করছি এটা আর ভুলবে না, তোমাদের বইয়ে এই কনসেপ্টটা ভালো করে দেওয়া নেই, তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এখানে। চলো, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? দেখো, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক, পিতাও বাহক মাতাও বাহক, ভালো কথা, পিতাও বাহক। আচ্ছা এইখানেই করছি, দেখো পিতাও বাহক, এটা পিতা, আর মাতাও বাহক, মাতাও বাহক। তাহলে বাহক হলে কি হবে, একটা প্রকট থাকবে একটা প্রচ্ছন্ন থাকবে, তাই না? এবার বলেছে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তাহলে ক্রসটা করো, দেখো এখানে তৈরি হচ্ছে আর আর, এখানে তৈরি হচ্ছে আর স্মল আর, এইখানে তৈরি হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, আর এখানে তৈরি হচ্ছে স্মল আর স্মল আর। তাহলে একমাত্র এই হবে আক্রান্ত, বাদ বাকিগুলো দেখো এ সম্পূর্ণ স্বাভাবিক, এ বাহক এ বাহক, এ বাহক হলেও স্বাভাবিক লাইফ লিড করবে, বাইরে থেকে তুমি দেখে বুঝতে পারবে না যে কি আছে না আছে ভেতরে। তাহলে একমাত্র এ হচ্ছে আক্রান্ত। তাহলে চারটে আছে, চারটে যদি 100% হয় তার মধ্যে একটা হয়ে যাবে 25%, তাই না? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 25%। বলো বোঝাতে পারলাম? একদম তুড়ি মেরে অ্যান্সার হয়ে যাবে এগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। আচ্ছা, ডারউইন যে প্রতিপাদ্যগুলো বলেছিল সেখানে আমি আগের দিনে ভিডিওতে বুঝিয়েছিলাম যে অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতি কাকে বলছে, তাই না? একটা হরিণের সাথে একটা বাঘের লড়াইকে বলবো আমরা আন্তঃপ্রজাতি, কিন্তু ওই হরিণটাকে খাবার জন্য 10টা বাঘের মধ্যে যে লড়াইটা হচ্ছে সেটা হয়ে যাবে অন্তঃপ্রজাতি। তাহলে এই যে পার্থেনিয়াম আমাদের দেশে এসেছে বহিরাগত প্রজাতি একটা, যেমন তেলেপিয়া ল্যান্টানা এসেছিল, তা সেই তেলেপিয়া ল্যান্টানাগুলো এসে মৌরলা মাছগুলোকে একদম মেরে দিয়েছিল, আমাদের ওই মাছগুলো দেখাই যায় না, সেরকম পার্থেনিয়াম এসে আমাদের অনেক দেশীয় প্রজাতিগুলোকে ক্ষতি করেছে, আমাদের সেই দেশীয় প্রজাতিগুলো আছে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, একটা প্রজাতির সাথে আমাদের দেশীয় প্রজাতির সাথে লড়াই হচ্ছে, তাই না? তাহলে এটা কেমন ধরনের লড়াই? আন্তঃপ্রজাতি সংগ্রাম। যদি পার্থেনিয়ামের সাথে পার্থেনিয়াম হতো, দেশীয় সাথে দেশীয় হতো, তাহলে সেটা বলতাম আমরা অন্তঃপ্রজাতি। কিন্তু পার্থেনিয়ামের সাথে হচ্ছে কার, হচ্ছে আরেকটা অন্য প্রজাতি, তখন সেটাকে আমরা বলবো আমরা আন্তঃপ্রজাতি সংগ্রাম। দেখো অপশন বিতে আছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। বাকি অন্তঃপ্রজাতি তো তোমাদেরকে বললাম হবে না অ্যান্সার। পরিবেশের সাথে সংগ্রাম মানে হচ্ছে বন্যা, ভূমিকম্প, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, এইগুলো, ঠিক আছে? নতুন প্রজাতির উৎপত্তিও এখানে হবে না। চল, ব্যাঙাচি দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে। আচ্ছা, ব্যাঙাচি বা ব্যাং ব্যাপারটা কোথায় কোথায় আসে? উভচরের মধ্যে আসে। আর ব্যাঙাচির দেহে ফুলকা, আচ্ছা এই ফুলকাটা থাকে কোথায়? মাছে থাকে। মাছ আর ব্যাং হচ্ছে একটা উভচর, আর ব্যাঙের মধ্যে কখনো ফুলকা থাকবে না, ব্যাঙাচির মধ্যে থাকবে, তাই না?
তাহলে এই মাছ থেকে উভচরের সৃষ্টি, প্রথম অপশনটা পড়ো, মৎস্য থেকে উভচরের সৃষ্টিটাকে এরা ডিনোট করছে। কেন করছে? কারণ ব্যাঙাচি, দেখো আমরা যদি ওই ধাপটা ভালো করে পড়ি, পিসেস, তারপরে কারা আসে? অ্যাম্ফিবিয়ান্স, তারপরে রেপটাইলস, তাই না? তাহলে ওই যে মৎস্যর পরে কারা আসছে? উভচর আসছে। তাহলে মৎস্যর মধ্যে ফুলকা আছে, মাছেদের মধ্যে ফুলকা আছে। এবার যখন ব্যাঙাচির আমাদের ভ্রূণ অবস্থা দেখা হচ্ছে, তখন কি হচ্ছে যে ওদের মধ্যেও আমরা কি পাচ্ছি? ফুলকা পাচ্ছি, তাই না? তাহলে এটা কি দেখাচ্ছে? যে মৎস্য থেকেই উভচরের সৃষ্টি হচ্ছে, পরিণত ব্যাঙে পাবে না তুমি ফুলকা, তো এখানে এটাই বোঝাচ্ছে, তাই না? মৎস্য থেকে উভচরের সৃষ্টি, বাদ বাকিগুলো হবে না। চলো, কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে, কারণ কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে তার কারণ হচ্ছে এগুলি শরীরে অনাক্রমতাকে ধ্বংস করতে পারে, এগুলি ডিএনএ পরিবর্তন ঘটাতে পারে, এগুলি কোষ বিভাজন বন্ধ করে দেয়, এগুলি জীবাণু সংক্রমণ বাড়িয়ে দেয়। দেখো, কার্সিনোজেন যারা ক্যান্সার সৃষ্টি করে, অ্যাকচুয়ালি ক্যান্সার ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ক্যান্সার ব্যাপারটা হচ্ছে আমাদের যে কোষের যে কোডিংগুলো আছে, ডিএনএর মধ্যে যে কোডিংগুলো আছে, সেগুলোকে পরিবর্তন করে দেয়, মিউটেশন ঘটিয়ে দেয়। অনেক ধরনের মিউটেশন আছে, তোমাদের পয়েন্ট মিউটেশন, ফ্রেম মিউটেশন, ডিলিশন, অ্যাডিশন, অনেক কিছু আছে। বাট আমি কথাটা বলছি যে মিউটেশন ঘটানো মানে হচ্ছে কোনো একটা কোডের পরিবর্তন হয়ে যাওয়া। তোমরা 12th ক্লাসে গিয়ে ভালো করে পড়বে। যে কোডটা হওয়ার কথা ছিল, ধরে নাও তোমাদের এই হাতের মধ্যে একটা কোষ আছে, এই কোষটা দিনে কাজ হচ্ছে একবার ডিভাইড হওয়া, কিন্তু হঠাৎ করে কোনো কিছু কারণের জন্য কোডিংয়ে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ও দিনে 10 বার ডিভাইড করছে। দিনে একটা থেকে দুটো হওয়ার কথা ছিল, কিন্তু দিনে কি হচ্ছে একটা থেকে 20টা হয়ে যাচ্ছে। তখন কি হবে? এই জায়গাটার কোষগুলো কী হবে? বড় হতে থাকবে, এখানে আর জায়গাটা আঁটবে না, তখন দেখবে আও হয়ে ফুলে যাবে, সেটাকে আমরা টিউমার বলি। এই টিউমার দু ধরনের, একটা বেনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। এবার কি হচ্ছে? যখন বেনাইন টিউমারটা একই জায়গাতে থাকছে, এবার ম্যালিগন্যান্ট টিউমার কী হলে এই জায়গা যে ফুলে গেছে আও হয়ে, এইটা আমাদের গোটা শরীরে প্রবেশ করবে। এবার লাংসের কাছে যাবে, লাংসের কাছে গিয়ে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করবে, আমাদের ফুসফুসের কাছে যাবে, আমাদের হার্টের কাছে যাবে, আমাদের কিডনির কাছে যাবে, আমাদের বিভিন্ন অঙ্গের কাছে চলে যাবে, কোষগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে এবং সেইখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করবে। তখন কি হবে? আমাদের অর্গ্যানগুলো ড্যামেজ হতে থাকবে। জায়গা কোথায় পাবে? অতগুলো কোষ রাখার জায়গা নেই, আমাদের ক্যাপাসিটি নেই। তখন হবে আমাদের হার্টের ক্যাপিলারিগুলো ব্লক হতে থাকছে। তখন কি হবে? আমাদের মাল্টি অর্গান ফেলিওর, ক্যান্সার বলে কোনো কিছু হয় না, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, তাই না? তো ওই যে ম্যালিগন্যান্ট যে কোষগুলো ছিল, সেটা আমাদের গোটা শরীরে ছড়াচ্ছিল, সেটাকে আমরা বলি মেটাস্টেসিস স্টেজ, তাই না? তো এটা কিসের জন্য ঘটছে? একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ডিএনএর মধ্যে পরিবর্তন ঘটে যায় বলে, তাই না? তাহলে যারা কার্সিনোজেন থাকে, আফলাটক্সিন, তোমাদের অ্যাসপারজিলাস নাইগার থেকে পাওয়া যায়, তাহলে এইগুলো কী করে? এগুলো আমাদের ডিএনএর মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেয় কোডিংয়ের মধ্যে, তারপরে আমাদের ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। ক্যান্সার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, বুঝতে পারলাম? যদি বেনাইন টিউমার হয় তাহলে কোনো রকমের সমস্যা নেই, আমার হয়েছিল, কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু ওই বেনাইন টিউমারের কোষগুলো যদি চারি জায়গায় ছড়াতে থাকে, তখন সেটা সমস্যার সমাধান আর নেই, তখন সেটা সমস্যা, তখন সেটা তোমার কেমোথেরাপি, অনেক কিছু করতে হয়। আচ্ছা, নিচের কোন সজ্জাটি গরুমারা, কর্বেট, কুলিক, নন্দা দেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রমকে নির্দেশ করে তা নির্বাচন করো? এটারও একটা ট্রিক আছে। কি ট্রিক? তুমি যেইটাকে জানো সেইটাকে খোঁজো, তুমি যেটাকে জানো সেটাকে খোঁজো। ধরো তুমি করবেটটাকে জানো, করবেট হচ্ছে একটা জাতীয় উদ্যান, জিম করবেট হচ্ছে একটা জাতীয় উদ্যান। এবার এই জিম করবেট কোথায়? উত্তরাখণ্ডে আছে। এই জিম করবেট একটা জাতীয় উদ্যান কত নম্বরে আছে? 1 নম্বর, 2 নম্বর। 2 নম্বরে জাতীয় উদ্যান কোথায় আছে খোঁজো। 2 নম্বরে এখানে একটা জাতীয় উদ্যান আছে, এইখানে একটা জাতীয় উদ্যান আছে, তাহলে বাদ বাকি অপশনগুলোকে এখনই কেটে দাও। তাহলে দুটো অপশনের মধ্যে তোমাদের কনফিউশন হবে। এইবার দেখো ভালো করে, এইখানে লাস্টে অভয়ারণ্য আছে আর এখানে লাস্টে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এক জায়গাতে লাস্টে অভয়ারণ্য আছে, এক জায়গাতে লাস্টে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আচ্ছা, নন্দা দেবী কি আছে কোন নম্বরে? নন্দা দেবী আছে 4 নম্বরে। নন্দা দেবী হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, নন্দা দেবী হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে দেখো অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন সি, অপশন সি হয়ে গেল অ্যান্সার তোমাদের। দেখো এরকম করেও অ্যান্সার বের করে নেওয়া যায়, তাই না? তাহলে দেখো গরুমারা হচ্ছে একটা জাতীয় উদ্যান, করবেটও হচ্ছে একটা জাতীয় উদ্যান, কুলিক হচ্ছে একটা অভয়ারণ্য, আর নন্দাদেবী হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, চলো নেক্সট। কোন জোটটি সঠিক নয় নির্বাচন করো। কোনটা সঠিক নয়? এক সিংহ গন্ডার মানুষ, না এশিয়াটিক সিংহ গির, রেড পান্ডা সিঙ্গালীলা, না ঘড়িয়াল ভিতরকণিকা? ভালো করে বোঝো কোনটি সঠিক নয়। দেখো এশিয়াটিক সিংহ আমাদের গির অরণ্যে পাওয়া যায়, রেড পান্ডা সিঙ্গালীলাতে পাওয়া যায়, ঘড়িয়াল মানে হচ্ছে কুমির কোথায় পাওয়া যায়? ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকাতে পাওয়া যায়। তাহলে একমাত্র রাইট অ্যান্সার হয়ে গেল এক সিংহ গন্ডার, মানস ন্যাশনাল পার্ক। মানসে কিন্তু এক সিংহ গন্ডারকে পাওয়া যায় না। ঠিক আছে, চলো। ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি নির্ণয় করে। আচ্ছা, ইলিশ মাছ থাকে কোথায় আর ও ডিম পাড়ার জন্য যায় কোথায়? দেখো ভালো করে বুঝতে হবে এখানে যে এই যে চালিকা শক্তি ব্যাপারটা বলেছে, চালিকা শক্তি অনেক ধরনের হতে পারে। প্রজননের জন্য হতে পারে, খাদ্যের জন্য হতে পারে, বাসস্থানের জন্য হতে পারে, সুইটেবল হ্যাবিটেটের জন্য হতে পারে, তাই না? তাহলে এইখানে ইলিশ মাছ কি করে? ও প্রজননের জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে গমন করে, মোহনাতে আসে, তাই না? ডিম পাড়ার জন্য কোথায় যায়?
তোমরা ভালো করে জানো, তাই না? তাহলে এটা কিসে হবে? প্রজনন। ইলিশ মাছ সবাই খেয়েছো? খোকা ইলিশ বলে, খোকা ইলিশ খেতে কেমন হয়? আচ্ছা, নিম্নলিখিত কোনটি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? বায়ু পরাগী, আচ্ছা ভালো করে বোঝো, বায়ু দিয়ে পরাগরেণুগুলোকে ছড়াবে, বায়ু দিয়ে পরাগরেণু ছড়াবে, তার মানে সেই ফুলে কি কোনো মকরন্দ বা গন্ধ থাকা উচিত কি উচিত নয়? মকরন্দ বা গন্ধ থাকবে কোন ফুলগুলোতে? যদি কোনো পতঙ্গ দিয়ে আকৃষ্ট হতে হয় তবে, কোনো পক্ষী দিয়ে আকৃষ্টিত হতে হয় তবে, তবে তার মধ্যে মধু থাকবে, তার মধ্যে গন্ধ থাকবে, বড় 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 রং বেরঙের পাপড়ি থাকবে, যাতে পতঙ্গগুলো কীট পতঙ্গগুলো এসে ওখানে বসে মধু সংগ্রহ করে, তখন তাদের গায়ে পরাগরেণুগুলো লেগে গিয়ে অন্য ফুলে গিয়ে পড়ে যায়, এটা উদ্দেশ্য। কিন্তু বায়ু পরাগিত, হাওয়াতে ভেসে যাবে, তো সেইগুলো কি কোনো ধরনের দরকার আছে? আছে কি না? তাহলে ফুলগুলি গন্ধযুক্ত মকরন্দযুক্ত হবে, তাহলে এইটা বায়ু পরাগী কোনো বৈশিষ্ট্য নয়। বায়ু পরাগী যাদের হয় তাদের ফুলগুলোকে গন্ধযুক্ত বা মকরন্দযুক্ত হয় না, ঠিক আছে? বাদ বাকিগুলো এগুলা ফুল, ঠিক আছে? বেশ। বিকাশের কোন দশায় ব্যক্তি মানসিকভাবে, বৌদ্ধিকভাবে ও সামাজিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও বিকাশ লাভ করে? দেখো ভালো করে বুঝতে হবে এখানে যে বিকাশের কোন দশায় ব্যক্তি মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, সামাজিকভাবে একমাত্র একটাই অপশন, সেটা হচ্ছে পরিণত দশা। কেন পরিণত দশা? তার কারণ দেখো, যৌবন দশাতে তো হবে না, বয়ঃসন্ধি দশাতেও হবে না, বার্ধক্য দশাতেও হবে না। বার্ধক্য দশাতে প্রথমে হবে না, বয়ঃসন্ধি দশাতেও হবে না, ঠিক আছে? তাহলে পরিণত দশাতে একমাত্র বৌদ্ধিক, সামাজিক এবং সমস্ত দিক দিয়ে সে আমাদের বুঝতে শিখছে, সমাজের সাথে হাতে হাত মিলিয়ে চলতে শিখছে, ঠিক আছে? সমস্ত জিনিসগুলোকে বুঝতে শিখছে। ওই যে বলে পরিবেশের সাথে সংগ্রাম করাটাকেও শিখে যাচ্ছে, তাই না? তিমি মাছের গল্প বলেছিলাম, মনে আছে? তিমি মাছ, ছোটো ছোটো মায়ের পেটে তিমি মাছগুলো কী হচ্ছে, পৃথিবী আলো দেখার আগেই মারা যাচ্ছে। তোমাদের তো তবু এখন ভালো, তোমরা ক্লাস 10-এর পরে, 11-এর পরে নিজের ব্যাপারটাকে বুঝতে হবে যে তোমাদেরকেও কিছু করতে হবে, না করতে হবে। তারপরে তো আবার পাড়ার কাকিমাদের তো আলাদা ধরনেরই স্পাইগিরি চলে তোমাদের ওপর, তাই না? সবাই এই কী করছিস, এই কী করছিস, এরকম তো চলতেই থাকে। তো সেগুলোও একটা আলাদা টেনশন, এই চাকরি পেলি, এই কবে কী করছিস, এই পড়াশোনা ছেড়ে দিলি নাকি, অনেক কিছু বলতে থাকে, তাই না? তো সেগুলোকে গুলি মারো আর পড়াশোনার দিকে ধ্যান দাও। আচ্ছা চলো, বিসদৃশ শব্দটি বেছে লেখো। ট্রাইজেমিনাল, গ্লসোফ্যারেঞ্জিয়াল, অকিউলোমোটর আর ফেসিয়াল, কী হবে বলো এটা? আচ্ছা, এইটা না খুব ট্রিকি কোয়েশ্চেন, এইটাকে আমি তোমাদের দিলাম হোমওয়ার্ক, এইটাকে আমি দিলাম হোমওয়ার্ক। তোমরা আমাকে বলবে এই ট্রাইজেমিনাল স্নায়ুটা কি, এই গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুটা কি, অকিউলোমোটরটা কি, আর ফেসিয়ালটা কি, কোনটা অন্তর্বাহী, কোনটা বহির্বাহী, কোনটা মিশ্র, এইটা তোমরা কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিওতে এইটার অ্যান্সার আমি কিন্তু করে দেবো, কিন্তু তোমাদেরকে কোনো কাজ না দিলে, তোমরা তো ফাঁকিবাজি করো খুব, তো ফাঁকিবাজি যদি তোমরা না করো তাহলে এই কাজটা তোমাদেরকে দিয়ে দিলাম, এই কাজটা করে রাখবে, কমেন্টে জানাবে, পরবর্তী ভিডিওতে এটার অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আচ্ছা, মায়োপিয়া, হাইপারোপিয়া, উত্তল লেন্স। মায়োপিয়া কি হবে? দেখো, উত্তলের আরেকটা লেন্স আছে অবতল, বসিয়ে দাও। এরকম করেও অ্যান্সার করা যায়, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি, যে মায়োপিয়া যাদের রোগ, সে দূরের জিনিস দেখতে পায় না, তো সেইটাকে সংশোধন করার জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করি। আর হাইপারোপিয়া হচ্ছে কাছে জিনিস দেখতে পাই না, তো সেটাকে সংশোধন করার জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিক। মানে তুমি যদি কোথাও উত্তল লেন্স দেখছো না, অবতল বসিয়ে দিতে পারো, তোমার অ্যান্সার ঠিক হয়ে যাবে, যদি তুমি কিছু না জানো। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা, যে মায়োপিয়া সংশোধনের জন্য অবতল লেন্স আর হাইপারোপিয়া সংশোধনের জন্য উত্তল লেন্স, ঠিক আছে? চলো, নিউরোলেমার কাজ। আচ্ছা, নিউরোলেমার কাজ কি দেখো, একজন যদি, আচ্ছা নিউরোলেমা থাকছে কোথায়, যে একজনটাকে কভার করে থাকছে। প্রথম কথা, সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে, সুরক্ষা করছে, সুরক্ষা করে। আচ্ছা, আর কি করে? ওই যে যদি একজনগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নতুন করে আবার একজন গঠনে সাহায্য করছে, তাই না? তো তোমরা বলতে পারো এখানে যে নতুন করে যে একজন গঠনও করে। আচ্ছা, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেগুলোকে আবার নতুন করে গঠন করার চেষ্টা করে, ঠিক আছে? নিউরোলেমা। বেশ, নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে এবং লেখো। উদ্ধার করা বন্যপ্রাণীর পুনর্বাসন, এক্সিটু সংরক্ষণ, স্বাভাবিক অবস্থানের বাইরে কৃত্রিম পরিবেশের প্রজনন ও চিড়িয়াখানা ও বন্যপ্রাণীর চিকিৎসা। চিড়িয়াখানায় অসুস্থ, বন্যপ্রাণীর চিকিৎসা। দেখো, এই গোটা চারটে অপশনের মধ্যে একটা অপশনের মধ্যে বাকি তিনটে অপশন চলে আসে। আচ্ছা, উদ্ধার করা বন্যপ্রাণীর পুনর্বাসন, এক্সিটু সংরক্ষণ, স্বাভাবিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে, এগুলো কাকে নির্দেশ করছে? সব কিছু নির্দেশ করছে এক্সিটু। এবার এক্সিটু আর ইনসিটু ব্যাপারটা কি? দেখো, একটা জঙ্গলের বাঘ আছে, সেই জঙ্গলটাকে তুমি ঘিরে দিলে সেটা হয়ে যাচ্ছে ইনসিটু।
সেই জঙ্গল থেকে বাঘটাকে তুলে নিয়ে খাঁচাতে ভরে দিলে চিড়িয়াখানাতে, সেটা হয়ে গেল এক্স সিটু। তার মানে হচ্ছে যে জঙ্গলের মধ্যে যদি তার বাঘের নিজের হ্যাবিটেটের মধ্যে তুমি তাকে রক্ষা করছো, তাকে সুরক্ষা প্রদান করছো, তখন সেটা হয়ে যাবে ইন সিটু। সেটাকে তুলে নিয়ে এসে তুমি খাঁচাতে ভরে দিলে সেটা হয়ে গেল তোমাদের এক্স সিটু। ঠিক আছে, বাদ বাকি সমস্ত কিছু এক্স সিটুর আন্ডারেই আসে। ঠিক আছে, চলো টেলোমিয়ারের একটি কাজ উল্লেখ করো। আচ্ছা, টেলোমিয়ার কি করে? বার্ধক্য কি করে? নিয়ন্ত্রণ করে। বার্ধক্য নিয়ন্ত্রণ করে। আর কি করে? দুটি প্রান্তদ্বয়কে একসাথে জুড়ে যেতে বাধা দেয়। কোন দুটি প্রান্ত? এই যে একটা ক্রোমোজোম আঁকলাম আমি, টেলোমিয়ার কোনটা? এইটা একটা টেলোমিয়ার আর এইটা একটা টেলোমিয়ার, তাই না? এটা একটা টেলোমিয়ার, এটা একটা টেলোমিয়ার। তাহলে এই দুটো যাতে একসাথে জয়েন্ট না হয়ে যায় এইটার ধ্যান কে রাখে? টেলোমিয়ার রাখে। ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন এখানে বার্ধক্য না রেখে মৃত্যু নিয়ন্ত্রণও এই ব্যাপারটা লেখা যায়। ঠিক আছে, চলো মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত দ্রবণে কি কি হরমোন থাকে? আচ্ছা, এই মাইক্রো প্রোপাগেশনে কি হয় যে আমাদের টিস্যু কালচার কলাকর্ষণের মাধ্যমে নতুন উদ্ভিদ সংগ্রহ করা হয় বা নতুন উদ্ভিদ তৈরি করা হয়। এইখানে এই যে মাইক্রো প্রোপাগেশনে দু ধরনের হরমোন থাকে, একটা হচ্ছে অক্সিন হরমোন, একটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। আচ্ছা, অক্সিন হরমোনকে কি বলা হয় গো? রুট হরমোন বলা হয়। কি বলা হয়? রুট হরমোন বলা হয়। আচ্ছা, এই ব্যাপারটা কি? নতুন যে চারাগাছটা জন্মাবে, নতুন যে চারাগাছটা জন্মাবে তার যে শিকড়গুলো করতে হবে, যে শিকড়গুলো করতে হবে এটাকে করবে অক্সিন করবে। আর এই যে এইটাকে সাইডের দিকে বাড়াতে হবে, এই সাইডের দিকে বাড়াতে হবে, তখন সেটাকে করবে সাইটোকাইনিন করবে। আর এটাকে করবে অক্সিন করবে। ঠিক আছে, এটাকে করবে অক্সিন করবে। বুঝাতে পারলাম? তাহলে মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত দ্রবণে কী কী হরমোন থাকে? অক্সিন থাকে আর সাইটোকাইনিন থাকে। অক্সিন রুট তৈরি করতে এবং ওপর দিকে বৃদ্ধিতে সাহায্য করছে, আর সাইটোকাইনিন সাইডের দিকে আমাদের যে গুঁড়ির যে চওড়া সেটা বাড়াতে সাহায্য করছে। আচ্ছা, আচরণগত অভিযোজনের মাধ্যমে পরিবেশে অভিযোজিত দুটি প্রাণীর নাম লেখো। প্রথমে লিখবে শিম্পাঞ্জি। আচ্ছা, আচরণগত অভিযোজনের মাধ্যমে পরিবেশে অভিযোজিত দুটি প্রাণীর নাম লেখো। তো প্রথম লিখবে কি? প্রথম প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি, দ্বিতীয় প্রাণী হচ্ছে মৌমাছি। আচ্ছা, শিম্পাঞ্জিদের কি আচরণ ছিল? ও বাদাম ছাড়ানো, যেমন আমরা ছাড়াই, বাদামের খোলাটা ছাড়িয়ে বাদামটাকে খায়, ওরাও পাথর দিয়ে বাদাম ভেঙে তারপর বাদামটাকে খায়, খোলাটা ভাঙে। আর কি করে? ওই যে রুই ডান্ডার যে মাটিগুলো হয় সেখানে গর্ততে একটা ডাল ঢুকিয়ে সেই পোকাগুলোকে তারপর খায়, তাই না? এটা হচ্ছে শিম্পাঞ্জি। আর মৌমাছি কী করে? দু ধরনের নৃত্য করে, একটা করে কি চক্রাকার নৃত্য, একটা হচ্ছে ওয়াগেল নৃত্য। ওয়াগেল নৃত্যটা খুব ইম্পর্টেন্ট, 100% ধরে নাও, পরীক্ষাতে আসবেই আসবে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? এটা খুব ভালো কোয়েশ্চেন, যে থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়াটা কেন হচ্ছে? থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া কেন হচ্ছে? ভালো করে বলতে, থ্যালাসেমিয়া রোগটা কি? যে আমাদের আরবিসিগুলো ছিল, ওই আরবিসির মধ্যে যে 120 দিনের লাইফ স্প্যান ছিল, 120 দিন তারা বেঁচে থাকছিল। এইবার যদি তার থ্যালাসেমিয়া হয়েছে, সে 60 দিনেই মারা যাবে, সে 60 দিনেই মারা যাবে। তাহলে আরবিসিগুলো ধ্বংস হতে থাকছে, আরবিসিগুলো যত ধ্বংস হবে তার কি হবে? অ্যানিমিয়া হবে। বোঝাতে পারলাম? তাহলে যাদেরই থ্যালাসেমিয়া হয় তাদের অ্যানিমিয়া হয়। এবার অ্যানিমিয়া কেন হয়? কারণ আরবিসিগুলো তাড়াতাড়ি মারা যায়, আরবিসিগুলো যত তাড়াতাড়ি মারা যাবে তত তাড়াতাড়ি কিন্তু তার অ্যানিমিয়া হবে। চলো নেক্সট, স্তম্ভ মিলন করতে হবে। গৌণ দূষক। আচ্ছা, গৌণ দূষক আর প্রাথমিক দূষক কি? প্রাথমিক দূষকগুলোকে নিয়ে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে গৌণ দূষক। তাহলে এখানে গৌণ দূষক কে আছে গো? এখানে গৌণ দূষক আছে প্যান। তাহলে এটা কি করব? 2.9 করবো। এটাকে কি করবো? 2.9 করবো। বোঝাতে পারলাম? এটাকে কি করবো আমরা? 2.9 করবো। ঠিক আছে। আচ্ছা, আদার শল্কপত্র। আদার শল্কপত্র হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আগের ভিডিওতেও আমি এটা বলেছিলাম, আদার শল্কপত্র হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, জাইগট। আচ্ছা, জাইগট কেমন হয় গো? জাইগট হয় 2n। জাইগট হয় 2n। 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, তার মানে এটা হয়ে যাবে 2.11। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি শস্য নিউক্লিয়াস দিত তাহলে 3n হতো, ডিপ্লয়েড হতো। যদি গ্যামেট দিত তাহলে কি হতো? হ্যাপ্লয়েড হতো, n হতো। আচ্ছা, নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিওলাস মানে কি? এই যে NOR, নিউক্লিওলাস অর্গানাইজার রিজন, তাহলে এটা হয়ে যাবে 2.12। বোঝাতে ক্রোমোজোমের মধ্যে থাকে, গৌণখাদ্যে থাকে। বিক্রিয় নালিকার জলের পুনঃশোষণ কে করে? ADH হরমোন করে। কতবার কোয়েশ্চেনে এসেছে যে বিক্রিয় নালিকার জলের পুনঃশোষণ কে করছে? আমাদের ADH হরমোন করছে। নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকাতে জলের পুনঃশোষণ ঘটায়। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা।
অসম্পূর্ণ প্রকটতা কোন ফুলে দেখা যায়? না সন্ধ্যা মালতী ফুলে দেখা যায়, তাছাড়া জবা ফুলেও দেখা যায়, স্ন্যাপড্রাগন। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই হলো তোমাদের স্তম্ভ মিলন, খুবই সোজা ছিল, এটা নিয়ে ভাবার কিছু নেই, একদম 2 মিনিটে তোমরা অ্যান্সার করে দিতে পারবে। চলো, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে আমাদের। রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন। না, অক্সিন কখনোই না। কোন হরমোনটা সম্পর্কিত? একটু আগেই বললাম, সাইটোকাইনিন। আচ্ছা, ডিএনএ দ্বিতীকরণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। ডিএনএর গুরুত্বপূর্ণ এই যে সেল সাইকেলে গুরুত্বপূর্ণ টপিকটাই হচ্ছে যে আমাদের ডিএনএটা রেপ্লিকেশন হতেই হবে। S দশাতে হচ্ছে, তাই না? 2C থেকে 4C হয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ। জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা। হ্যাঁ, অবশ্যই। জিনগত পরামর্শের যে মূল উদ্দেশ্য, জেনেটিক কাউন্সেলিং কেন করানো হয়? তার কারণ কোনো প্রচ্ছন্ন জিন আছে কি নেই, কোনো প্রচ্ছন্ন জিন লুকিয়ে নেই তো। আমি স্বাভাবিক লাইফ লিড করছি, কিন্তু আমার মধ্যে কোনো প্রচ্ছন্ন জিন নেই তো। যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে সেটা সন্তানের মধ্যে গিয়ে সেটা কি হয়ে যেতে পারে? আক্রান্ত অবস্থায় পাওয়া যেতে পারে, তাই না? যদি মাতার কাছে কোনো একটা প্রচ্ছন্ন জিন রয়ে গেল, বাহক মাতা হয়ে গেল, তার একটা পুত্র কি হয়ে যেতে পারে? তার একটা পুত্র কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে, তাই না? তো জেনেটিক কাউন্সেলিংয়ে এটাই করা হয় যাতে সুস্থ সন্তান জন্মগ্রহণ করে, এটাই সুনিশ্চিত করা হয়। মানুষের বহির্কর্ণের পেশি একটি সক্রিয় অঙ্গ? না, মানুষের এই যে বহির্কর্ণের পেশি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, তাই এটা হয়ে যাবে ভুল। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী? না, ভঙ্গুর দূষক কেন জীব বিবর্ধনের জন্য দায়ী হবে? ভঙ্গুর দূষক আমাদের জীব বিবর্ধনের জন্য দায়ী নয়, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, তাই না? তাহলে ভঙ্গুর দূষক হবে না, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। জীব বিবর্ধন মানে কি বলতো? ওই যে অভঙ্গুর দূষকগুলো এক একটা ট্রপিক স্তরে জমতে 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 লাস্ট যে ট্রপিক স্তরটা আছে সেখানে কিন্তু সব থেকে বেশি জমে। বোঝাতে পারলাম? এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যাওয়া ও প্রতিরোধ করে মাইলিন পর্দা। আচ্ছা, এই যে স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যায় সেইটাকে প্রতিরোধ কে করছে? মাইলিন পর্দা। হ্যাঁ, ঠিকই বলেছে। কিভাবে ঠিক বলেছে এটা ভালো করে বোঝো। এই যে ধরো এটা একটা নিউরন আছে, এটা একটা নিউরন আছে, মোটামুটি একটা আঁকলাম, তোমরা বুঝে নিও তোমাদের বোঝানোর জন্য। তো এইগুলো হচ্ছে মাইলিন পর্দা। এটা হচ্ছে মাইলিন শীথ, তাই না? এইবার আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা এগুলো তো আছে, সমান কোষগুলো আছে, সেগুলো আমি ডিসকাস করছি না। আমি যদি তোমাদেরকে বলি যে এই নিউরনটাতে বেশি ফাস্ট যাবে না এই যদি আমি তোমাদেরকে বলি যে একটা আমাদের সংজ্ঞা এই নিউরনের মধ্যে বেশি তাড়াতাড়ি যাবে না এই নিউরনটার মধ্যে বেশি তাড়াতাড়ি যাবে, তোমাদের অ্যান্সার কি হবে? যে এই নিউরনটার মধ্যে বেশি ফাস্ট যাবে, বেশি দ্রুত যাবে। কেন? তোমরা অবাক হয়ে গেলে, এখানে কভার আছে, এখানে কভার নেই, সাটাক করে এখানে চলে আসবে না। এইটা হয় না। কি হয়? যখন আমাদের যে সিগন্যালটা ট্রান্সফার হয় তখন এই সিগন্যালটা এই যে গ্যাপগুলো রয়েছে না, এই গ্যাপগুলোকে বলা হয় র্যানভিয়ারের নোডস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। যখন একটা সিগন্যাল ট্রান্সফার হবে এখানে, তখন কি হবে? এইখানে আসার পর ডিরেক্ট এই নোডে আসবে, এখানে পর এখানে আসবে, এখানে পর এখানে আসবে, জাম্প করবে, লাফিয়ে 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 যাবে, সল্টেটারি মুভমেন্ট বলা হয়, লাফিয়ে 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 যাবে। তা তুমি লাফিয়ে গেলে বেশি তাড়াতাড়ি যাবে না হেঁটে গেলে বেশি তাড়াতাড়ি যাবে? তাই না? তাহলে লাফিয়ে গেলে বেশি তাড়াতাড়ি যাবে। এইবার এইখানে কি হবে? এ একদম ডিরেক্ট এখান থেকে এখানে আসতে হবে, ততক্ষণে এ কিন্তু জাম্প করে করে এখানে চলে আসবে। তাহলে এই মাইলিন পর্দা আছে, তার মানেই হচ্ছে যে সে ওই যে মন্থর হয়ে যাওয়া যে সিগন্যালটা খুব স্লো গতিতে যাচ্ছে সেটাকে দূর করে দেয়। কীভাবে দূর করে দেয়? এই যে দেখো নোটস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব দিয়ে ওটাকে জাম্প করে দেয়। বুঝাতে পারলাম? তাহলে এই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার করলেই সব থেকে কোয়েশ্চেনগুলো পারবে, সব থেকে ভালো জিনিস। তাহলে কি বললাম? যে মাইলিলেটেড, এইটা দেখো মাইলিন শীথ নেই, দু ধরনেরই নিউরন হয়, একটা মাইলিন শীথ আছে, একটা মাইলিন শীথ নেই। এটাকে মেডুলেটেড নিউরন বলা হবে, এটাকে নন মেডুলেটেড নিউরন বলা হবে। ঠিক আছে, যার মধ্যে মাইলিন শীথ আছে তার মধ্যে দ্রুত গতিতে সিগন্যালগুলো যাবে, যার মধ্যে মাইলিন শীথ নেই তার এখানে মন্থর গতিতে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এটা হয়ে গেল অ্যান্সার তোমাদের। চলো শূন্যস্থান দেখে নিই আমরা। পাতাবাহার উদ্ভিদে ড্যাশ প্রয়োগ করে এটিকে দীর্ঘদিন সতেজ রাখা যায়। পাতাবাহারে কি প্রয়োগ করবো আমরা? সাইটোকাইনিন। ওই যে বললাম বার্ধক্য বিলম্বিতকরণ, কি বললাম? বার্ধক্য বিলম্বিতকরণ। এটাকে কি বলা হয়? রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব।
রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব, তাই না? যে তুমি যদি পাতাবাহার উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে দাও, তাহলে সেই পাতাগুলো অনেক দিন ধরে সতেজ থাকবে, মরে যাবে না। আচ্ছা, সুষুম্নাকাণ্ড ও মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ডের ড্যাশের মধ্যে অবস্থান করে, ঠিক আছে? এই যে আমাদের যে কোষেরুকাগুলো আছে এর মধ্যে অবস্থান করে, এটা তোমরা কি লিখবে? নিউরাল ক্যানাল লিখবে। কি লিখবে? নিউরাল ক্যানাল। বানানগুলো একটু ঠিক করে নেবে, হ্যাঁ? আমি বাংলাতে খুবই কাঁচা, তোমাদের কাছে আমাকে বাংলা শিখতে হবে, ঠিক আছে? তোমাদের কাছে আমাকে একটু বাংলা শিখিয়ে দেবে, তোমরা বানানগুলো আমাকে ঠিকঠাক লেখা শিখিয়ে দেবে। যদি কোথাও ভুল হয় তোমরা আমাকে শিখিয়ে দেবে, স্যার এই বাংলা বানানটা এরকম হবে, ঠিক আছে? বাংলা তোমরা আমাকে শেখাও, আমি তোমাদেরকে জীবন বিজ্ঞান শেখাবো, ঠিক আছে? চলো, মিউটেশনের ফলে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যটাকে কি বলে? আচ্ছা, মিউটেশনের ফলে যে নতুন বৈশিষ্ট্য সৃষ্ট হয়েছে তাকে কি বলে? প্রকরণ বা ভেদ বলে, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, আরএনএ সংশ্লেষকারী প্রোটিনকে কি বলে? খুবই ইজি কোয়েশ্চেন। আরএনএ সংশ্লেষ কে করে গো? রাইবোজোম করে, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, ব্লাস্টুলা দশা ড্যাশ পর্বের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, আচ্ছা আমি এটা তোমাদেরকে প্রথমেই কারেকশন করে রাখি যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকে দেয় না, ঠিক আছে? মাধ্যমিকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দেয় না, মানে স্পেশালি এই যে এই কোয়েশ্চেনটার কথা বলছি, মাধ্যমিকে কিন্তু না আসার সম্ভাবনা 99%। তোমাদের যদি ভাগ্য খারাপ থাকে তবে হয়তো 1% চান্সের মধ্যে এই কোয়েশ্চেনটা চলে আসতে পারে, ঠিক আছে? তো এই ব্লাস্টুলা দশা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভ্রূণ দশার, মানে ভ্রূণ তৈরি হয় তখনকার সেই দশাটাকে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? তোমরা এখানে ব্লাস্টুলা দশা ভ্রূণ পর্বের লিখতে পারো, ঠিক আছে? ভ্রূণ পর্বের প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? বা আর অ্যাকচুয়ালি কী হয়, যখন আমাদের জাইগোটটা তৈরি হয়, তোমাদের সিলেবাসে নেই এটা, ক্লাস 12-এর সিলেবাস, যখন জাইগোটটা তৈরি হয় ওই জাইগোটটা থাকছে 2N, একটা সেল 2N, এবার ওইটা ডিভাইড করে মাইটোসিসের মাধ্যমে ডিভাইড করে, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, আরও অনেক সব স্টেজগুলো আছে, মডুলা স্টেজগুলো আছে, এবং সেইটা এসে কোথায় হয়? আমাদের যে ইউটেরাস আছে, ইউটেরাসে এসে মধ্যে ইমপ্লান্টেশন হয়ে যায়, ঠিক আছে? এবার ওই ব্যাপারটা তোমাদের নেই সিলেবাসে, ঠিক আছে? আমি ওই জন্য আরও বেশি বলতে চাইছি না, ঠিক আছে? তো নর্মাল ভ্রূণ লিখে দেবে, আমি তো 100% শিওর এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে দেবে না। তো এই কোয়েশ্চেনটা তোমরা বাদই দিয়ে দাও, তো তোমাদের মাথা খারাপ করে দেবে, তো এই কোয়েশ্চেনটা তোমরা বাদই দিয়ে দাও, ছেড়েই দাও। নীল পার্চ মাছের আমদানির পর পৃথিবী জুড়ে শত শত ড্যাশ মাছের অবলুপ্তি ঘটেছে। আচ্ছা দেখো, এই যে নীল পার্চ হচ্ছে একটা আমাদের বহিরাগত প্রজাতি, তাহলে আমাদের কোন মাছের অবলুপ্তি ঘটেছে? দেশীয় মাছগুলোর অবলুপ্তি ঘটেছে, ঠিক আছে? যদি ল্যান্টানা তেলেপিয়া বলতাম মৌরলা মাছ লিখে দিতাম, কিন্তু নীল পার্চ বলেছে তো এখানে আমরা দেশীয় মাছটা লিখে দিলেও চলবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কিছু আছে? নেক্সট, থ্যাংক ইউ। চলো, আজকের জন্য এইটুকুই ছিল তোমাদের টেস্ট পেপার সলিউশন। টেস্ট পেপারটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আর এখানে কোথাও রাখা আছে হয়তো। যাও, আজকের জন্য টেস্ট পেপার সলিউশন এখানেই কমপ্লিট হয়ে গেল। আর কি করতে হবে এবার? আমাদের আরও টেস্ট পেপার সলিউশন করতে হবে। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা কী করবে? কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবে। ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন আইকনে অল নোটিফিকেশনে সেট করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টেস্ট পেপার সলিউশন নিয়ে। ততক্ষণের জন্য মন দিয়ে রিভিশন করো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, টাটা, বাই।